আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোল্ডেন জুলিয়েট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর রসায়ন একাদশ অধ্যায়। আমি গতদিনে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইন, তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব অ্যালকোহল, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিডের ব্যবহার এবং কয়েকটি পলিমার নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। শুরুতে আমি আলোচনা করতে যাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালকোহল, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিডের ব্যবহার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ROH, এটি হচ্ছে অ্যালকোহলের সংকেত। আমরা অ্যালকোহলকে এই সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর OH হচ্ছে হাইড্রোজেন গ্রুপ। আমরা প্রথমত অ্যালকোহলের ব্যবহার সম্পর্কে জানব। যেমন 1 নম্বরে বলা আছে যে মিথানল, মিথানলের সংকেত হচ্ছে CH3OH। মিথানল বিষাক্ত রাসায়নিক পদার্থ। মিথানল মূলত অন্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক শিল্পে এখানে যে দেখা যাচ্ছে যৌগটি, এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড বিভিন্ন জৈব অ্যাসিডের এস্টার প্রস্তুত করা হয়। আর 3 নম্বর ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিক্স ও ওষুধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH। আমরা এই যৌগটিকে পারফিউম, তারপর কসমেটিক্স এবং ওষুধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করি। 4 নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পের ও রেকটিফাইড স্পিরিটকে হোমিও ওষুধে ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। আর রেকটিফাইড স্পিরিটকে মূলত হোমিও দোকানে যে ওষুধগুলো বিক্রয় করা হয় সেই ওষুধে মূলত ব্যবহারের জন্য এই রেকটিফাইড স্পিরিটকে ব্যবহার করা হয়। 5 নম্বর হচ্ছে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। এই রেকটিফাইড স্পিরিট মূলত হোমিও ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর রেকটিফাইড স্পিরিটে সামান্য মিথানল যুক্ত করলে আমরা যে যৌগটি পাচ্ছি তাকে মেথিলেটেড স্পিরিট বলা হয়। তাহলে আমরা অ্যালকোহলের ব্যবহার জানলাম। এরপর আছে অ্যালডিহাইডের ব্যবহার। অ্যালডিহাইডের ব্যবহারে বলা হয়েছে যে এটা এখানে তোমরা একটি সংকেত দেখতে পাচ্ছ RCHO, এটি হচ্ছে মূলত অ্যালডিহাইডের সংকেত। আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর CHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে RCHO এটি দ্বারা বোঝাচ্ছে অ্যালডিহাইড। আমরা অ্যালডিহাইডের ব্যবহার সম্পর্কে এখানে কয়েকটি বিষয় আমি আলোকপাত করতে যাচ্ছি। প্রথমত অ্যালডিহাইড এর পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। এরপর হচ্ছে এখানে তোমরা একটি যৌগ দেখতে পাচ্ছ মিথানল। এই মিথানলের জলীয় দ্রবণ থেকে ডেরালিন পলিমার পাওয়া যায়, যা দিয়ে চেয়ার, টেবিল, বালতি প্রভৃতি প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। এরপর হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন দিয়ে প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন এটি একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা দিয়ে প্লেট, গ্লাস, মগ এই দ্রব্যগুলো তৈরি করার জন্য ব্যবহার করি। এরপর হচ্ছে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে RCOH। এটি হচ্ছে মূলত জৈব অ্যাসিড। এটি হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর এটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এটিকে বলা হয় জৈব অ্যাসিড। আমরা এর ব্যবহার আমাদের প্রাত্যহিক জীবনে এবং আমাদের প্রত্যেক ক্ষেত্রেই আমরা এটি ব্যবহার করে থাকি। যেমন আমরা যে লেবুর রস খাই, লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে এক ধরনের জৈব অ্যাসিড। এরপর আমরা যে তেঁতুল খাই, তেঁতুলের চাটনি খাই, বা বিশেষ করে মেয়েদের অত্যন্ত
প্রিয় একটি আচার হচ্ছে তেঁতুলের চাটনি। এখানে রয়েছে টার্টারিক অ্যাসিড, এটিও একটি জৈব অ্যাসিড। এরপর যে দধি, আমরা যে দুধ খাই, এই দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, এটিও এক ধরনের জৈব অ্যাসিড। আমরা এই অ্যাসিডগুলো আমাদের অর্গানিক জীবনে ব্যবহার করে থাকি। তারপর দেখো জৈব অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করে। জৈব অ্যাসিডের আবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জৈব অ্যাসিড ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এরপর আমরা লক্ষ্য করো, ইথানোয়িক অ্যাসিডের 6% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, যা সস বা আচার সংরক্ষণে ব্যবহার করা হয়। এরপর আমরা আলোচনায় আসি পলিমার। পলিমার কি? এই লেকচারটি আমি গত ক্লাসে দিয়েছিলাম। আমি আজ এই পলিমার সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য এখানে কয়েকটি বিষয়ে আলোকপাত করেছি। পলিমার কিভাবে উৎপন্ন হয়, এই পলিমারের ক্ষেত্রে তোমাদের কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। এই পলিমারকরণ বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু অংশগ্রহণ করে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু মিলে একটি বৃহৎ অণু গঠিত হয়। মূলত যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু সংযুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। পলিমারকরণ বিক্রিয়ায় যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটিকে মনোমার বলা হয় এবং যে বৃহৎ অণু গঠিত হয় সেটাকে পলিমার বলা হয়। বা দুটি মনোমার যুক্ত হলে তাকে ডাইমার বলা হয়, তিনটি মনোমার যুক্ত হলে তাকে ট্রাইমার বলা হয়। এভাবে অসংখ্য অণু মিলে পলিমার গঠন করে। তোমরা এখানে দেখো যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুসমূহ যদি যুক্ত হয় তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুসমূহের প্রত্যেকটাকে বলা হয় মনোমার, আর যে বৃহৎ অণু গঠিত হলো এটাকে বলা হয় পলিমার। তাহলে মনোমার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণু যা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর পলিমার হচ্ছে বিক্রিয়ার ফলে গঠিত বৃহৎ অণু। এরপর রয়েছে পলিমারকরণ বিক্রিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জুট পলিমার, আরেকটি হচ্ছে ঘনীভবন পলিমার। এই জুট পলিমারে আমরা যে সকল যৌগ পাই তা হচ্ছে পলিথিন, তারপর পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, এরপর আছে পলিপ্রোপিন। আর ঘনীভবন পলিমার বিক্রিয়ায় আমরা নাইলন 66 নামের একটি রশ্মি বা শক্ত দ্রব্য আমরা পেয়ে থাকি। এই ঘনীভবন পলিমার বিক্রিয়ায় নাইলন 66 উৎপন্ন হয়, আর জুট পলিমার বিক্রিয়ায় পিভিসি, পলিথিন, পলিপ্রোপিন এই সমস্ত যৌগ উৎপন্ন হয়। এরপর আসি এদের বিক্রিয়া কিভাবে আমরা বিভিন্ন যৌগ পাই, এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ যে CH2 ডাবল বন্ড CH2। আমরা জানি যে জৈব যৌগের ডাবল বন্ড কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলা হয় এবং এটি হচ্ছে মূলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে যে যৌগটি আছে এটি হচ্ছে ইথিন। এখানে n সংখ্যক ইথিনকে 1000 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন সহ উত্তপ্ত করলে আমরা এখানে যে উৎপাদ পাচ্ছি সেটি হচ্ছে পলিথিন। পলিথিনের সঙ্গে দেখো এখানে আছে দুইটি কার্বন কার্বন দ্বিবন্ধন, কিন্তু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে না। এইদিকে একটা হাত চলে যাবে, এখানে দুইটা হাত, এদিকে একটা হাত চলে যাবে, আর এদিকে একটা হাত চলে যাবে। তোমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন বন্ড বৃদ্ধি পায়, যেমন কার্বন কার্বন একক বন্ধন থেকে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন হবে তখন দুইটা হাইড্রোজেন পরমাণু কমে যাবে, বা কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে আরো দুটি হাইড্রোজেন পরমাণু কমে যাবে। তবে এখানে যেহেতু ডাবল বন্ড আছে, আমরা এদিকে একটা বন্ড দিলাম, এদিকে একটা বন্ড দিলাম, এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো যে এখানে n সংখ্যক ইথিন 1000 অ্যাটমোস্ফিয়ার চাপে বা 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস সামান্য অক্সিজেন সহ উত্তপ্ত হলে আমরা পলিথিন পেয়ে থাকি। এরপর তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রোপিন। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং n সংখ্যক প্রোপিনকে 140 বায়ুমণ্ডলীয় চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং টাইটানিয়াম অক্সাইড, টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা এখানে যে যৌগটি পাবো সেটি হচ্ছে মূলত পলিপ্রোপিন। পলিপ্রোপিনের সংকেত হচ্ছে এটি হচ্ছে একটি বৃহৎ অণু। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু বিক্রিয়া করে একটি বৃহৎ অণু পাইলাম এবং এই বৃহৎ অণুটাকে বলা হয় পলিপ্রোপিন।
রয়েছে পিভিসি। তবে এখানে তোমরা যে যৌগটি দেখতে পাচ্ছ যে CH2CH এটি হচ্ছে মূলত ভিনাইল ক্লোরাইডের সংকেত। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধ থাকায় এটিও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। N সংখ্যক ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায় জৈব পারক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে আমরা যে যৌগটি পাই সেটি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড খুব শক্ত এবং পিভিসি পাইপ নামে বাজারে পরিচিত। এরপর এই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কিত আলোচনা। এখন আমি আলোচনা করব ঘনীভবন বিক্রিয়া। এই ঘনীভবন বিক্রিয়ায় ক্ষুদ্র অণু অংশগ্রহণের সময় কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাই অক্সাইড এগুলো অপদ্রব্য হিসেবে অপসারিত হয় এবং এই ক্রিয়াকে ঘনীভবন বিক্রিয়া বলা হয়। এই ঘনীভবন বিক্রিয়ায় হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সঙ্গে অ্যাডিপিক অ্যাসিড অংশগ্রহণ করে। মোট কথা অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগটি হচ্ছে মূলত নাইলন 6 এখানে প্রভাবক হিসেবে কাজ করে টাইটানিয়াম অক্সাইড এবং এখানে তাপমাত্রা টাইটানিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে পলিমিথিলিন ডাইঅ্যামিনের সঙ্গে যদি অ্যাডিপিক অ্যাসিডকে উত্তপ্ত করা হয় তাহলে নাইলন 6 পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটি যৌগ, যেমন এখানে n সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক যৌগ রয়েছে এবং এখানে n সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড নামক যৌগ রয়েছে। এই হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যৌগের সঙ্গে অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় মূলত নাইলন 6। তবে এই বিক্রিয়ায় n সংখ্যক পানি অণু উৎপন্ন হবে এবং এখানে যে বড় ধরনের যে একটি যৌগ দেখতে পাচ্ছ এই যৌগটি হচ্ছে মূলত নাইলন 6। তাহলে কত বড় আমরা আজকে যা শিখলাম সেটি হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিডের ব্যবহার, এরপর পলিমারকরণ বিক্রিয়া। আমরা এই সমস্ত পলিমারকরণ বিক্রিয়ায় কি কি যৌগ আমাদের দৈনন্দিন জীবনে পেয়ে থাকি সেই বিক্রিয়াগুলো আমাদের দেখানো হয়েছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, প্লাস্টিক আমাদের জন্য যতটা উপকারী তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এই পলিথিন। কারণ এগুলো আমরা যদি বাইরে পরিত্যক্ত অবস্থায় রেখে দেই এগুলো কোনো বস্তুর সঙ্গে বিক্রিয়া করে না, ফলে এগুলো পচে না, ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তোমরা সবাই ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।